কেউ একজন মারামারি করছে এবং খুব খুনাখুনি হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু বিকট শব্দ আমার কানে ভেসে উঠল। তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে ঘরের পেছনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখতে পারি ওখানে এক অদ্ভুত আলো, যেটা লাল বর্ণের। সেই আলোটা অন্য আরেকটি সাদা আলোর দিকে ছুঁড়ে যাচ্ছে এবং ক্রমাগত তারা সংঘর্ষে লিপ্ত হয়ে আছে। এরকম একটি অবিশ্বাস্য কাহিনী দেখে মাথা আমার একটু চক্কর খেল। তখন ঘরে চলে আসি। ঘরে এসে চিন্তা করছিলাম এটা আমি কি দেখলাম, কিন্তু ঘরে যে এসে ঘুমাবো তারও কিন্তু কোনো স্বস্তি ছিল না। আমার স্ত্রীকে ঘটনাটা বললাম, তখন সে বলল যে এসব কিছু না, ঘুমিয়ে পড়ো। কিন্তু তার কথা শুনে আমি ঘুমাইনি। আমি আবারও ঘর থেকে বেরিয়ে আসি। ঘর থেকে যেই না আবারও বেরোলাম, তখনই শুনতে পারি আবারও সেই আওয়াজটি এবং বিকট শব্দে কেউ কান্নাকাটি করছে, আর কেউ একজন হিংস্রভাবে মনে হচ্ছে আঘাত করার জন্য প্রবণতা সৃষ্টি করছে। এই শব্দ আবারও শুনতে পেয়ে আবারও ঘরের পিছনে গিয়ে দাঁড়াই। তখন দেখতে পারি ওখানে 4-5টা অদ্ভুতময়ী ছায়ামূর্তি উদিত হয়েছে, আর সেগুলো এক একটার মুখে দেখা যাচ্ছে লাল চক্ষুবর্ণ, আর সেগুলোর চুলগুলো বেশ লম্বা লম্বা। এটা দেখে আমি বেশ ভয় পাই। তখনই মনে পড়ে আমার দাদার বলে যাওয়া ঘটনাটা। দাদা বলেছিল এরকম আকৃতির জিনেরা নাকি এখানে বসবাস করে। তো এত বছর পর আমার সঙ্গে এরকম ঘটনা আমাকে দেখা দিল। আমি এটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎই দেখতে পারি তাদের মধ্যে কি এক বিরোধ সৃষ্টি হলো এবং তখনই তারা খুব মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। শুনতে পারি একজন আওয়াজ করছে, আরেকজন খুব ক্রমাগত তাকে মার চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাতে কোনো এক আগুনের শিকলের মতো এক ধারালো বস্তু দিয়ে অন্য আরেকজনকে খুব জোর ক্রমে মারছে খুব। তো আমি এটা দেখে ওখানে খুব ভয় পাই এবং একটু পিছিয়ে চলে আসে যখন আমি দেখতে পারি আরও কয়েকটা জিনের মতো মানুষ আকৃতির তারা উদিত হয়েছে। তাদের পরনের সবগুলোর ছিল কালো কাপড় পরে এই জঙ্গলটা প্রায় এখন ভরে যাওয়ার মতো অবস্থা। এক এক করে জিন শুধু বাড়তেই চলেছে। আর আমিও ওখানে দাঁড়িয়েছিলাম ঘরের এক পাশে। সেখান থেকে জঙ্গল খুব একটা বেশি দেখা যায় না, যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যে আর কি। তো আমি দেখতে পারি তখনও সেই জিনগুলো ক্রমাগতভাবে মারামারি করে যাচ্ছে। আমার দাদার মুখ থেকে আরও শুনেছিলাম যে এই জঙ্গলে নাকি আলেয়া জিনের প্রভাবটা বেশি। এখানে আলেয়া জিনের বসবাস শুরু থেকেই। তো এরকম ঘটনা আমার মনে পড়ছে, আর যা দেখছি তার সঙ্গে খুব হুবহু মিলে যাচ্ছে। এরকম ঘটনা আমি সচরাচর আগে কোনোদিন দেখিনি। আর তারপর আরও দেখতে পারি যে এখান থেকে 2 জন জিন তারা কি করলো, হাতে এক অদ্ভুতময়ী লোহা আকৃতির এবং তার মধ্যে আগুন জ্বলছে সেই একটি অস্ত্র নিয়ে তারা কোথা এক থেকে এই জঙ্গলে মাঝখানে এসে ঘেরে পড়ল। আর ঠিক তখনই এখানে এক অদ্ভুত পাথর রাখা হলো। সেই পাথরের উপর একজন জিনকে এসে বসানো হলো। সে জিনটা দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিল এরকম অবস্থার সম্মুখীন হয়ে। তাদের ভাষা আমি বুঝতে পারিনি, তবে তাদের সঙ্গে যে কাণ্ডকলাপগুলো ঘটছে সেগুলো আমি অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখতে পারি সেই একটা জিনকে পাথরের উপরে এসে বসানো হয়েছে এবং তার সামনে আরও 2টা জিনকে হাজির করানো হয়েছে এবং সেই জিনগুলোর উপরে ক্রমাগত টর্চার করা হচ্ছে। আর তারা চিৎকার করতে করতে হঠাৎই যেখানে পাথরটাতে জিনটা বসেছিল সেই জিনটা উঠে দাঁড়াতেই তার ভেতরে এমন এক আগুনের মতো এক আলো জ্বলে উঠে। সেই আগুনের জ্বলন্ত প্রভাবটির সৃষ্টিতে এমন এক বাতাস সৃষ্টি হয় এই
জঙ্গলের ভেতরে, যে বাতাসের প্রয়োগ মনে হচ্ছে এখনই সব ঘরবাড়ি উড়ে যাবে। আমি একটি আম গাছের নিকট খুব জোরে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম। আরও দেখছিলাম এই জিনটা উঠে এসে আরেকটি জিনকে ক্রমাগতভাবে একটি লোহা আকৃতির লাঠি দ্বারা আঘাত করা শুরু করছে। এরই মধ্যে আরও বেশ কয়েকটা জিন এখানে উল্টো দিক থেকে চলে এসেছে। এটা দক্ষিণ দিক থেকে সাদা কাপড় পরিহিত কয়েকটা জিন দৌড়ে এসেই এই কালো কাপড় পরিহিত জিনগুলোর উপর ক্রমাগত কিছু কথা বলে ফেললো। কথাগুলো আমি বুঝতে পারিনি, অদ্ভুত কণ্ঠস্বরের কথা ছিল, আর কথার মধ্যে এমন এক ভাব ছিল মনে হচ্ছে তারা খুব রাগান্বিত অবস্থায় কথা বলছে। তৎক্ষণাৎ দেখতে পারি একটি সাদা জিন এসে একটি কালো জিনের গলা চেপে ধরেছে এবং খুব রাগান্বিত অবস্থায় রাগ দেখাচ্ছে। তার পরপরই দুই একটা কালো জিন এই সাদা জিনের উপর গিয়ে অ্যাটাক করে। ঠিক তখনই দেখতে পারি সেই সাদা জিনওয়ালা পোশাক আকৃতির যে সাদা জিনগুলো ছিল তাদের চুলগুলো ছিল সাদা এবং কালো জিনগুলোর চুলগুলো ছিল কালো। তারা সবাই মিলে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এতটা মারামারি যা কখনো মানুষের মধ্যেও হয়নি। এক একটা মারামারির প্রভাবে এক একটা জিন তারা খুব জোর কম চিৎকার দিয়ে উঠছে। চিৎকারের আওয়াজটুকু আমার কানে এতটুকুভাবে পৌঁছালো যা আমার কানে সহ্য করার মতো ছিল না। এর পরবর্তীতে আমি দেখতে পারি আরও যে সাদা জিনগুলো ছিল তারা একে অপরকে কালো জিনগুলোকে হত্যা করে ফেলছে এবং এক একটা জিনকে কালো জিনগুলোকে দেখতে পারি মাটিতে লুটিয়ে পড়তে থাকা অবস্থায়। এক একটা জিন মাটিতে লুটিয়ে পড়ছে আর দেখতে পারি তার সঙ্গে এক একটা জিন খুব জোরে জোরে কান্না করছে। সেদিন পূর্ণিমার রাত ছিল, যাদের আলোতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সেই সব কাণ্ড কাহিনী। দাদার মুখ থেকে শুনেছিলাম আরও যে এগুলো নাকি পূর্ণিমার রাতের বেলা বেশি উদিত হয়ে থাকে। তো রাত যতই গভীর হচ্ছে ততই আমি দেখছিলাম যে তাদের মারামারি জঙ্গলের একটু আবছা আবছা আলোতে সেই মারামারিটাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হঠাৎই দেখতে পারি কালো জিন অনেক কমে গিয়েছে, তাদের মধ্যে হয়তো আর 7-8 জন বাকি, আর সবাই মাটিতে লুটালুটি করছে, আর সাদা জিনগুলোর একটারও কিছু হয়নি। তখন সাদা জিনগুলো খুব ক্রমাগত রুগ্ধভাবে তারা কালো জিনের দিকে আবারও এগিয়ে আসে এবং এগিয়ে এসে তারা সাদা জিনের উপর কোনো রকমের প্রচেষ্টা চালাতে পারে না। আর সাদা জিনগুলো কালো জিনের উপর খুব বাজে রকমের হুমকি দিচ্ছে অদ্ভুতময়ী এক ভাষায়। তখন কালো পোশাক পরা জিনগুলো তারা তাদের সাথে হাতে থাকা যে লোহা আকৃতির লাঠিগুলো ছিল যেগুলোর মধ্যে আগুনের মতো লুক্কা জ্বলছিল, সেই লাঠিগুলো তারা হাতে নিয়ে সাদা জিনের উপর একটা আঘাত করে। সেই সময় সাদা জিন একটা মাটিতে লুটিয়ে পড়ে আর তার সঙ্গে সঙ্গেই সেই সাদা জিনটা আর নাড়াচাড়া করে না। এইটা দেখে ওখানে থাকা যত সাদা জিন ছিল তারা সবাই ক্ষুব্ধ হয়ে সেই 7টা জিনের মধ্যে সব কয়টাকেই তারা মেরে ফেলার পরপরই দেখতে পারি সাদা জিনের মধ্যে এক কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। এতটা কান্না যতটা কান্না একটা মানুষ মারা গেলে তার জন্য করা হয় তার আত্মীয় স্বজনরা। এইরকম অবস্থা দেখে যতটা না আমার ভয় পাচ্ছিল তার থেকেও বেশি আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল তাদের এই কান্না দেখে লাস্ট পর্যন্ত। তো কান্নাকাটির পর আমি দেখতে পারি যে সাদা জিনওয়ালা যত রকমের পোশাক ছিল এর মধ্যে কয়েকটা ছিল মহিলা এবং কয়েকটা ছিল পুরুষ আকৃতির জিনগুলোর মাথায় দেখতে পেলাম শিংয়ের মতো এক অদ্ভুত ধাতু বিশেষ, আর মহিলাগুলোর মাথা ছিল পুরো এক মানুষেরই মতো। তবে তাদের মুখের আকৃতি যতটুকু চাঁদের আলোতে দেখা গিয়েছিল তাদের মুখের আকৃতি ছিল বেশ বিস্ময়কর এবং চিকন চিকন, খুব ভয়ঙ্কর দেখতে। তো ওই জিনগুলো সেই পরে থাকা মৃত জিনটাকে সবাই দুজনে কাঁধে করে নেয় এবং এক একজন লাইন ক্রমে
লাইনের মতো বেঁধে তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে সেই দক্ষিণ পাশ দিয়েই, তারা যেদিক দিয়ে আসছিল। চলে যাওয়ার পরপরই দেখতে পারি জঙ্গলটা নিস্তব্ধ হয়ে পড়ে। কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি। শুনতে থাকুন, অনেক কিছুই বুঝতে পারবেন। তারা চলে যাওয়ার পর দেখতে পারি সেই কালো জিনের যে একটি দল ছিল, তাদের মধ্যে অনেকজন হবে, 20 কি 25 জনের মতো হবে। তারা সবাই সেই জঙ্গলের মধ্যে লুটালুটি করছে। দেখতে পারি কেউ কেউ গাছের সঙ্গে হেলান দিয়ে লুটিয়ে পড়ছে, কেউ কেউ মাটিতে লুটালুটি করছে, আবার কেউ কেউ জঙ্গলের পাশের সেই ছোট্ট পুকুরটার পাশে লুটিয়ে লুটিয়ে পড়ছে। এমন একটি ভীতিকর অবস্থার সম্মুখীন আমি হয়ে আমার পুরো শরীরটা একটু পরপর শিউরে উঠছে, ঘা চমকে উঠছে। বাড়িতে গিয়ে কাউকে ডাক দেবো সেই সাহসটুকু পাচ্ছিলাম না। আমার মনে কেমন জানি এক অদ্ভুত উৎফুল্ল জাগনা দেয় এগুলো দেখার জন্য। ছোটবেলা থেকেই বেশ সাহসী ছিলাম আমি, তো যার কারণে এগুলোর সম্মুখীন আমি হতে পেরেছি। তো আমি ভাবলাম এখন আর এখানে দাঁড়িয়ে থেকে আমার লাভ নেই, দাঁড়িয়ে থাকলে কোনো ক্ষতি হতে পারে। সেইটা ভেবে ঘরের কোণে থেকে ঘরে আসার জন্য রওনা দিই। ঠিক তখনই শুনতে পাই এক অদ্ভুতময়ী এক আওয়াজ। আওয়াজটা ছিল কেউ একজন জঙ্গলের পাশ দিয়ে জোরে দৌড়ক্রমে যদি হেঁটে আসে বা দৌড়ে আসে, যেরকম স্পিডে একটি আওয়াজ হয় হাঁটার, সেরকম একটি আওয়াজ। ওই আওয়াজটা শোনা মাত্রই আমি ওখানে দাঁড়িয়ে পড়ি এবং পেছন ঘুরে তাকাই। পেছন ঘুরে তাকিয়ে আমি দেখতে পারি আমাদের এলাকার সেই কবিরাজ, ওনাকে আমরা অনেকে তান্ত্রিক বলে থাকি। তো সেই তান্ত্রিক জোরক্রমে দৌড়ে আসছেন। ওনার নাম আবুল কাশেম। উনি খুব ভালো একজন তান্ত্রিক। উনি কবিরাজিতে অনেক বড় রকমের এক এক্সপার্ট, অনেক মানুষকে অনেকভাবে সাহায্য করেছেন। আমাদের আশপাশের গ্রামে যত রকমের সমস্যা হয়, এরকম ভৌতিক ঘটা, কালো জাদু, তিনি এরকম মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তো ওনাকে আমি দেখতে পারি সেই জঙ্গলের কোণা দিয়ে তিনি আসছেন পূর্ব পাশ দিয়ে। ওনাকে দেখতে পেয়ে চিনে গেলাম, কারণ ওনার চুল ছিল বাবরিওয়ালা, পরনে থাকতো এক ধুতি, আর কাপড় ছিল এক কাপড়ের মতো, তিনি এটা শরীরে ঝুলিয়ে রাখতেন। আর ওনার সঙ্গে সবসময় একটি কাবুলি রাখতেন, যেটা এক কাপড় দিয়ে তিনি বেঁধে ওনার কাঁধে লটকিয়ে রাখতেন। তো এরকম একজন মানুষকে দেখে তো চেনা সম্ভব। তো আমি দেখতে পারি চাঁদের আলোতে সেই লোকটাই আবুল কাশেম তান্ত্রিক, তিনি দৌড়ে আসছেন। ওনাকে দেখতে পেয়ে আমার মন এক লাফ দিয়ে উঠল। আমি চিন্তা করলাম, ব্যাপার কি? আবুল কাশেম তান্ত্রিক এখন এই রাত্রি করে তিনি এদিকে কেন আসছেন? আর এখানে তো খুব ভয়ঙ্কর জিনিস ঘটে যাচ্ছে, উনি এখানে আসলে তো ওনার বিপদ হবে। তো ওনাকে আমি ডাক দিব, কিন্তু ডাকার সাহস পাইনি। আমি তখনই দেখতে পারি আবুল কাশেম চাচা তৎক্ষণাৎ জঙ্গলের ভিতরে প্রবেশ করে, এবং প্রবেশ করে তিনি ওখানে মাটিতে বসে পড়েন। মাটিতে বসে কীরকম ভাষায় এক মন্ত্র পড়া শুরু করে দেয়। সেই মন্ত্রের প্রভাবে একটি জিন ওখানে দেখতে পারি উঠে দাঁড়ায়। কালো জিনগুলো যেগুলো পড়েছিল মাটিতে, সেই জিনগুলো থেকে একটি জিন ওখানে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে কবিরাজের নিকট যায়। গিয়ে দেখতে পারি যে এই জিনটা কবিরাজের সামনে গিয়ে অদ্ভুত কণ্ঠস্বরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এবং খুব দুঃখজনক কণ্ঠে জানি কি বলল কবিরাজকে। তখন কবিরাজ দেখতে পারি একটি জিনের কাছে এসেছে, যে জিনটা নদীর পাড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে পুকুরটা ছিল সেই পুকুরের পাড়ে কবিরাজটি আসেন। এসে দেখতে পারি সেই জিনের হাতে ধরে এক টান দিল। হাতে টান দেওয়ার পর সে জিনটাকে উপরে তুলল। সেই জিনটার উপরে তোলার পরপরই আরও দেখতে পারি জিনটাকে উঠে দাঁড়া করালো। দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পারি সেই জিনটার মুখের আকৃতি বেশ ভয়ানক ছিল, লাল চক্ষুবর্ণ, এবং পরনে কালো কাপড়টা যেন এক অদ্ভুতময়ী, ভীতিকর। তখন আমি ওখানে একা একা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম।
আর তখন চিন্তা করছিলাম আবুল কাশেম কবিরাজের এতটা পাওয়ার কি করে হলো, সে জিনের সঙ্গে দেখা করতে চলে এসেছে। তখন আরও দেখতে পারি যে আবুল কাশেম কবিরাজ তিনি এক এক করে সব কয়টা জিনকে উঠে দাঁড় করান এবং সব জিনগুলোকে উঠান। কিন্তু তন্মধ্যে কয়েকটা জিন ছিল যে জিনগুলোকে আবুল কাশেম কবিরাজ উঠালেও তারা আবার পড়ে যাচ্ছে। প্রায় কয়েকবার চেষ্টা করলেন এগুলোকে উঠানোর জন্য, কিন্তু এগুলোকে উঠানো কোনোভাবেই সম্ভব নয়। এগুলোকে যতটাই উঠানো হচ্ছে ততটাই আবার পড়ে যাচ্ছে। পড়ে যাওয়া দেখে আব্দুল কাশেম কবিরাজ তিনি এখানে আবারও একটি আগুন জ্বালিয়ে বসেন, প্রায় এটা যজ্ঞের মতো, যেটা আমরা অনেকেই চিনে থাকি। সেই যজ্ঞটা যখন উনি জ্বালানোর পর দেখতে পারি এক এক করে ওখানে থাকা কয়েকটা জিন হেঁটে হেঁটে কবিরাজের নিকট এসেছে এবং এসে তারা খুব শ্রদ্ধাপ্রবণ ভাষায় সেই কবিরাজের নিকট হাত গেড়ে বসলো এবং গোল হয়ে সেই কবিরাজের নিকট তারা যজ্ঞের কিছু হয়তো কাজ করছিল। আর তখনই দেখতে পারি পিছনে যে 6-7টা জিন পড়েছিল তারা উঠতে পারছে না, তারা ওখানে পড়ে আছে। পরবর্তীতে সেই জিনগুলোকে দেখতে পারি উঠে দাঁড়ায় এবং তারা সেই আগের মতো স্বাভাবিক অবস্থা হয়ে গিয়েছে, তারা এখন আর দুর্বল নেই। তৎক্ষণাৎ সেই কালো জিনগুলোকে যেগুলো পড়েছিল মাটিতে, তারা দুজন করে এক একটা জিনকে কাঁধে করে নেয় এবং দুজন করে একটা জিনের লাশে কাঁধে নিচ্ছে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে তারা উত্তর পাশ দিয়ে যখন তারা চলে যাচ্ছে দেখতে পারি তখন তাদের এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পারি, আমার কানে আসে। সেই কান্নার আওয়াজটা এতটা ক্রমাগত জোর ছিল আর এতটা ভয়ঙ্কর ছিল, যেটা শুনে আমার ভয়ে আর শিহরণ যে ভীতিকর অবস্থা এটার বাকি থাকে না। তখন আম গাছের নিকট আমি শক্ত করে দাঁড়িয়ে থাকি। তখন আরও দেখতে পারি যে জিনগুলো এক এক করে সেই কবিরাজের নিকট হাত দিয়ে শ্রদ্ধা সহিত কিছু জানায় এবং এক এক করে সেই লাশগুলোকে কাঁধে নিচ্ছে আর এখান থেকে তারা বিদায় নিচ্ছে। আস্তে আস্তে দেখতে পারি খানিকক্ষণের মধ্যেই সেই জিনগুলো সেই পড়ে থাকা জিনগুলোকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। তখন অনেক রাত হয়ে গিয়েছে আর তখনই দেখতে পারি সেই কবিরাজ এখানে যজ্ঞটা শেষ করে দেয় আর জঙ্গলের আশপাশে ঘোরাঘুরির চেষ্টা করে। তারপরে দেখতে পারি কবিরাজ কিছু এক বিশেষ যেটা তিনি মাটি থেকে কুড়িয়ে নিচ্ছিলেন হাতে এবং অনেকক্ষণ তিনি এই জঙ্গলের মধ্যে কুড়ালেন, তবে কি কুড়িয়েছেন সেটা আমি দেখিনি। অন্ধকার আলোতে দেখা যাচ্ছিল না যে তিনি কি কুড়াচ্ছেন। তিনি কুড়াতে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো তিনি কুড়ালেন মাটিতে এবং কুড়ানোর শেষ পর্যায়ে ওনার হাতটা দেখতে পারি কিছু একটা জিনিসে হয়তো ভরে গিয়েছে এবং তিনি সেটা ওনার কাবলেতে রেখে দেন। আর তখনই তিনি জোর গলায় কিছু এক মন্ত্র পড়েন। মন্ত্র শোনার সঙ্গে সঙ্গেই আমার স্ত্রী আর বাড়িতে থাকা কিছু লোকজন উঠে চলে আসে সেই কবিরাজের মন্ত্রের প্রভাবে। তো মন্ত্রের প্রভাবে যখন তারা চলে আসে আমার কাছে এসে দেখতে পারে আমি ওখানে দাঁড়িয়ে আছি আম গাছের নিকট, কাঁপছিলাম। আর তখন তারা জিজ্ঞেস করে যে কিরে কি হয়েছে, তখন কিছু বলতে পারি না তাদেরকে। তখন তারা দেখতে পারে সেই আবুল কাশেম কবিরাজ তিনি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে মন্ত্র পড়ছেন আর মন্ত্র পড়তে তিনি আস্তে আস্তে করে ওনার পূর্ব পাশ দিয়ে যে ওনার বাড়ি ওখান দিয়ে তিনি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আর দু হাত উনি এমনভাবে উঠিয়ে চলে যাচ্ছেন মনে হচ্ছে উনি হয়তো কাউকে উপকৃত করে খুব খুশি হয়েছেন উনি। তো উনি চলে যাচ্ছেন হেঁটে হেঁটে। উনি চলে যাওয়ার পর আমার শরীর এতটা কাঁপতে শুরু করে যতটা কাঁপনি কোনো মানুষের স্বাভাবিক কোনো অবস্থা হয় না। আমার কাঁপনিওয়ালা শরীরটাকে আমার পরিবারের লোকজন ধরে এবং ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে আমার মাথায় পানি ডালে, শরীরে পানি ডালে, কোনোভাবে কাঁপনি কমছে না। পুরোটা রাত চলে যায় কাঁপনিওয়ালা শরীর। পরদিন বিকেলবেলা শরীর কাঁপছিল, কোনো রকমের কথা বলতে পারছি না।
বিকেলবেলা আমার ভাই ওই আবুল কাশেম কবিরাজকে আবার খবর দেন। তখন আবুল কাশেম কবিরাজ আমার বাড়িতে আসেন। আবুল কাশেম কবিরাজকে দেখে আমার শরীর আরও কাঁপতে শুরু করে দেয়। রাতের ওনার কাহিনী দেখে মনে পড়ছে আর কাঁপছে। তো উনি আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না। তখন আবুল কাশেম চাচা তিনি বলেন যে আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে, তাক আর বলা লাগবে না, বলার দরকার নেই, আমি তোমার চিকিৎসা করছি। খানিকক্ষণের মধ্যেই তিনি আমাকে কিছু এক পানি পড়া দিলেন এবং একটা তাবিজ শক্ত করে হাতে বেঁধে দিলেন। কয়েক মিনিট পর দেখতে পারি আমার শরীরে কাঁপুনি বন্ধ হয়ে গিয়েছে এবং শরীরটা এখন আগের থেকে বেশ ভালো লাগছে। তখন আমি মুখ ছুটে বলে ফেলি কালকে রাতের সেই সব ঘটনা। কবিরাজ তখন সামনেই ছিল। কবিরাজের মুখে যেন কুলুপিটা পড়ে গিয়েছে মনে হচ্ছিল। তখন কবিরাজ বলেতে বলে না। আর রাত্রিবেলা যে আমার পরিবারের লোকজন কবিরাজকে দেখেছিল সেটাও অস্বীকার করার মতো নয়। তখন কবিরাজ এই ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। তিনি বলেন যে কালো জিনগুলো ছিল সেই কালো জিনগুলো এই জঙ্গলের জিন। এদের মধ্যে কিছু সংখ্যক জিনকে আবুল কাশেম কবিরাজ তিনি চিনেন এবং তাদের সাহায্যে অনেক রোগীকে তিনি ভালো করেন। অনেক কিছু সাহায্য নাকি এই জিনগুলো আবুল কাশেম চাচাকে করেন, তিনি এটা বললেন। উনি আরও বললেন যে এই সাদা জিনগুলোর সঙ্গে কালো জিনগুলোর এক বিভেদ সৃষ্টি হয়, আর এই কালো জিনগুলো ছিল আলেয়া জিন, যেগুলো এখানেই বসবাস করে। তো এই বিভেদের পরপর নাকি তাদের মধ্যে এরকম একটি সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষের প্রভাবেই এরকম ঘটনা ঘটে। আর কবিরাজ তখন বলল যে এরকম ঘটনা আর কাউকে না বলার জন্য, এটা গোপন রাখার জন্য। কিন্তু মুখ্যতায় আর লুক্যতায় এটা কি গোপন থাকে? এই ঘটনাটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর থেকে সবাই জানে এই আলেয়া জিনের আমাদের ঘরের পেছনের ঘটনাটা। আমাদের ঘর এখন আছে, এখানে এখন এক ভালো করে বাড়ি তৈরি করা হয়েছে, এখানে এক বিল্ডিং তৈরি করা হয়েছে। আর জঙ্গলটা অনেকটা কেটে ফেলা হয়েছে, সেখানে অনেক একটি পর্যায় সৃষ্টি হয়েছে, সেখানে এখন আর ভয়ের মতো কোনো জায়গা নেই। আর জিনের ঘটনা এখন অনেকটা দেখা যায় না, সেই আগেই দেখা গিয়েছিল। আর পাশের রাস্তাটাও এখন ভালো হয়েছে, সেখানে মেরামত করে এখন মানুষ খুব হাইফাই করে এখন চলাফেরা করা হয় আর কি। তো লিসেনার্স, এটি ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান ঘটনা কেমন লাগলো। আর আলেয়া জিন সম্পর্কে আপনাদের কার কেমন ধারণা সেটা অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। লিসেনার্স, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনাটি অনেক অনেক ভীতিকর হবে, আর দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছেন আমার একজন চাচা। তো ওনার সঙ্গে ঘটনাটি ঘটেছে, ওনার ভাষ্যমতে যেভাবে ঘটেছে ঘটনাটি সেভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করব। ঘটনাটি ঘটেছে খুব আগের, এটি 2008 কি 7 সালের ঘটনা। উনি একদিন বিলে মাছ মারার জন্য ঘর থেকে রওনা দিলেন। মাছ মারার ঘটনা যতটুকু হয় ভয়ঙ্কর, তার থেকেও বেশি হয় কিন্তু ভীতিকর। সেই ভীতিকর ঘটনা এতটা ভীতিকর হয়ে থাকে, মাঝখানে সেটির মূল স্বাদ উপভোগ করা যায়। তো আমার চাচার নাম হচ্ছে নুরুল আমিন। তিনি পুলিশের চাকরিরত অবস্থায় ছিলেন, এখন রিটায়ার্ড হয়ে এসেছেন। আর এখনই তিনি ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছেন 2 দিন আগে। ভাবলাম ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে আসার মতো উপযুক্ত, তাই নিয়ে আসলাম। উনি ওনার বাড়ির সামনের একটি বিল, যেটির নাম বাঁশকরখিলা। ওই বাঁশকরখিলা বিলের মধ্যে প্রত্যন্ত কয়েকটা ছোট ছোট খাদ রয়েছে। অনেকে এই খাদগুলোকে পাগার বলে থাকি, আবার অনেকে এগুলো ছোট ছোট পুকুর বলে থাকি, আবার অনেকে এগুলোকে পরিত্যক্ত খাদ বলে থাকে। হ্যাঁ, যেগুলো ক্ষেতের এক কোণে ছোট ছোট গর্ত করা থাকে, আর সেই গর্তের মধ্যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সাধারণত এটি শিং মাছ, বোয়াল মাছ, লাটি মাছ, তারপর
আরও অন্যান্য মাছ, যেগুলো পানি শুকিয়ে গেলে ধান ক্ষেতের পাশে পাওয়া যায়। তো আমার চাচা পুলিশের চাকরি করলে উনি যখন বাড়িতে ছুটিতে আসতেন তখন ওনার এক বাজে অভ্যাস ছিলেন। তো বাজে অভ্যাসটা ছিল ওনার ছোটোবেলা থেকেই উনি মাছ মারতে খুব পছন্দ করতেন। আর উনি মাছ মারার জন্য যখন ছুটিতে আসতেন তখন অনেক রকমের যন্ত্রপাতি কিনে নিয়ে আসতেন যখন চাকরি থেকে আসতেন। আর সেই দিন উনি এক কোচ কিনে নিয়ে আসেন। সাধারণত এটি গ্রামের ভাষায় কোচ বলা হয়ে থাকে, যেটা দিয়ে মাছ মারা হয়ে থাকে আর কি। আর এই কোচ দিয়ে কিন্তু সাধারণতভাবে রাতের বেলা মাছ শিকার করা হয়। লাইটের আলো আর হাতে একটি কোচ নিয়ে যদি পুকুর পাড়ে বা খাল পাড়ে বিল পাড়ে যাওয়া যায় তাহলে কম পানি, যেখানে আধা ফিটের নিচেও পানি রয়েছে, সেখানে অনেক রকমের মাছ থাকে রাত্রিবেলা, যেগুলো মাছ পাশে চলে আসে কানিতে। তো ওই মাছগুলোকে দেখা যায় লাইটের আলোতে, আর সেই কোচ দিয়ে সেগুলোকে শিকার করা যায় খুব সহজেই। তো আমার চাচা যখন পুলিশের চাকরি থেকে তিনি ছুটিতে আসলেন, আসার পর ওনার এক বন্ধুকে বললেন যে রাত্রিবেলা মাছ মারতে যাব, আমাকে এসে ডাক দিও। তো আমার চাচা সেদিন যেদিন আসছিল রাত্রিবেলা এসে সারাদিন ঘুমায়নি, না ঘুমিয়ে সারাটা দিনেই তিনি ঘোরাঘুরি করেছিলেন। এবং ঘোরাঘুরির পর সন্ধ্যার পর ওনার প্রচণ্ড ঘুম পায়, আর তিনি সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়েন। সেদিকে বন্ধুকে বলে দিয়েছিল রাত্রিবেলা মাছ মারতে যাবে, আর রাত্রিবেলা মাছ মারতে যাবে। তখন মাছ মারতে যাওয়ার কথা ছিল রাত 8টা কি 9টার দিকে। তো উনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর ওনার খেয়াল থাকে না এখন কয়টা বাজে। উনি হঠাৎ শুনতে পারেন ঘরের বাহির থেকে কেউ একজন কড়া নাড়ল, এবং তখন ওই শব্দটা তিনি বুঝতে পারেন ওনার বন্ধুর গলার আওয়াজ। নুরুল আমিন, ওঠো, মাছ মারতে যাবে না, উঠে আসো। তখন চাচা এই বন্ধুর কণ্ঠে আওয়াজটা শুনে বুঝতে পেরে গেছেন যে মাছ মারতে যেতে হবে। উনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে হাতে সরাসরি কোষটা নেয় এবং লাইটটা নিয়ে তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে আসেন। কাউকে আর উঠতে দেয়নি, কেউ যে জানবে সেরকম একটি অবস্থা তিনি রাখেননি। তিনি দৌড় দিয়ে চলে আসেন। ওনার মাছ মারার নেশাটা ছিল খুব প্রবণ। তো উনি যখন কোষটা হাতে নিয়ে লাইটটা নিয়ে বের হলেন তখন দেখতে পারেন ওনার ঘরের সামনে ওনার বন্ধু নেই। ওনার বন্ধু ওনার থেকে প্রায় আরও 20 ফিট সামনে দাঁড়িয়ে আছে আর বলছে যে আমি সামনে থাকি, তুমি পেছনে থাকো, হেঁটে আসো। তখন চাচা বন্ধু হিসেবে যখন তিনি বললেন যে কিরে, তুই তো আমার সঙ্গে থাকিস, আমি ছুটিতে আসলে আমার সঙ্গে থাকিস, তো আজকে এরকম কথা বলছিস কেন? আমার সঙ্গে একসঙ্গে যাই। বলে যে না, তুই থাক, আমি সামনে থাকি। তো আমার চাচা তিনি সিগারেট খেতেন। ঘর থেকে বের হয়ে তিনি একটা সিগারেট জ্বালালেন। তো সিগারেটের মধ্যে আগুন থাকে, তো সেই আগুনটা দেখেই হয়তো সে ভয় পাচ্ছিল। তো আমার চাচা হাতে কোষটা, হাতে লাইট জ্বালিয়ে আর অন্য হাতে সিগারেট নিয়ে উনি খেতে খেতে যাচ্ছিলেন। আর ওনার 20 ফিট সামনে ওনার বন্ধু ওনার পায়ের তালের সঙ্গে হেঁটে যাচ্ছেন। দূরত্ব কমও হচ্ছে না, বেশি হচ্ছে না, ঠিক একই দূরত্বে তারা দুজন হেঁটে যাচ্ছে বিলের দিকে। তো হাঁটতে হাঁটতে যখন বিলের ওই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পার হবে, সেই রাস্তাটা পার হওয়ার আগ মুহূর্তে ওনার বন্ধু ওনাকে হাতে ইশারা দিয়ে বলল যে নুরুল আমিন, দাঁড়াও, আমি এখানে একটু বসি, কেমন, তুমি এখান থেকে আসবা না। তো আমার চাচা দেখতে পারেন যে সেই ওনার বন্ধুটা রাস্তার এক পাশে গিয়ে বসলো। বসার পর কিছু একটা জিনিস সে করার পরই সে উঠে দাঁড়ালো এবং বলল যে এখন চলে আসো। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে তার কোমরে এক বিশেষ মাছ, যে ধরার পর একটা যন্ত্রতে মাছ রাখা হয়, এটাকে গ্রামের ভাষায় চুকরা বলা হয় তাকে, চুকরা। তারপর এই অনেক মানুষ অনেক কিছু বলে থাকে আর কি, এটাকে একটা বিশেষ। তো এই হাড়ি বিশেষ এটা কোমরে বাঁধা আর হাতে কোচ নিয়ে তিনি এগোচ্ছিলেন।
তোমার চাচা বলছিলেন যে তোমার কোচের যে সুইগুলো মানে যে রডগুলো থাকে আর কি, এগুলো তো ছোট কেন, দূর থেকে দেখা যাচ্ছে এগুলো খুব ছোট। তখন সে দূর থেকেই বলছে যে এগুলো তুমি বুঝবে না, এগুলোকে ছোট করে ফেলেছি, চলো যাই, মিলে যাই। তোমার চাচাও সেই বিষয়টাকে এতটা গুরুত্ব দেননি। তো রাত তো মধ্যরাতেই, আর চাচা মনে করছেন এদিকে হয়তো 9টা বাজে, হয়তো সবাই এখন মাত্র ঘুমিয়েছে। চাচার অনুমান তখন ঠিক এরকম ছিল। তো আমার চাচা হাঁটছিলেন সেইটার পাশে পেছনে পেছনে, হাঁটতে হাঁটতে তারা আস্তে আস্তে করে অনেকটা দূর চলে আসে বিলের সেই প্রান্তে, যেখানে শোনা যেত আগেকার মানুষেরা বলতো যে এখানে অনেক মানুষই নাকি মৃত্যুবরণ করেছে অনেকভাবে। এখানে মধু নামক এক ব্যক্তি, যেটা এই ভাস্করখিলা বিলের পাশেই বাড়ি ছিল, সে এখানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মহত্যাতে এখানে অনেক বড় একটি জোয়ার তৈরি হয়েছিল, সেটি আমাদের এই গ্রামের কেই বা না জানে। তো আমার চাচা যখন ওই গাছের নিকট আসে তখন ওনার শরীর একটা শিউরে উঠে, একটা জ্বালা দিয়ে উঠলো। তখন ওনার বন্ধুকে বললো যে কিরে, তুই এখন দাঁড়াস না কেন, চলো এখন একসঙ্গে যাই। তখন ওনার বন্ধু সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলেন যে ওনার হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছে, তিনি সেটা ফেলে দিয়েছেন। তখন সে দাঁড়িয়ে বলল, চাচা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তখন চাচা বলে যে কিরে, তুই না আমাকে তুই করে বলতি, হঠাৎ তুমি কেন? কারণ কি? বলে যে না, বললে সমস্যা কি? তুমি করে বললে কি কোনো সমস্যা? বলছে না, সমস্যা নেই। তো চাচা এই বিষয়টাকেও এতটা গুরুত্ব দেননি, তিনি হাঁটছিলেন ওনার বন্ধুর সঙ্গে। তো ওনার বন্ধুরূপী সেই অবয়বটির সঙ্গে হাঁটছিলেন আর কি। তো হাঁটতে হাঁটতে তিনি যখন বিলের এক প্রান্তে চলে আসে, এখানে একটি খাল বয়ে গিয়েছে, সেই খালের পাশেই যে পরবর্তী স্থানটা রয়েছে সেখানেই কিন্তু বিল অবস্থিত, আর এর উপরে পুরোটা ধান ক্ষেতের একটি আবরণ। উনি যখন খাল পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালের মুখ পর্যন্ত, মানে খালের যে শেষ সীমানাটা ছিল সেই সীমানা পর্যন্ত যখন ওনারা পৌঁছায়, তখন ওনার বন্ধু বলল যে দেখ বন্ধু, ওই যে সামনে একটি ছোট গর্ত আছে, মানে এটাকে ছোট একটি পাগার বলে আর কি গ্রাম্য ভাষায়। তো ওই গর্তটাকে হাতের ইশারা দেখালেন এবং বললেন যে সেই গর্তে নাকি অনেক রকমের মাছ উনি কালকে দেখতে পেয়েছেন। এখন ওনারা দুইজন এই গর্তে যাবেন বলে সিদ্ধান্ত নেন ও আমার চাচাকে বলেন যে তাহলে চলো আমরা এই গর্তে যাই। তখন চাচা বলে যে এই গর্তে যেতে হলে তো অনেকটা পানি ভাঙতে হবে, আর এমনিতে রাত্রিবেলা বাড়িতে গিয়ে কি এখন গোসল করবো নাকি? তখন বলে যে না, পানি তো সমস্যা নেই, গোসল করলে সমস্যা কি, চলো না যাই। তখন বলে যে যা বেটা, এখন আর গিয়ে কি করব, আর এখন তো রাত্রিবেলা, এদিকে যদি কিছু মাছ পাই তাহলে মারতে মারতে চলে যাবো বাড়িতে, আর এত মাছ মারতে পারবো না, চলে যাই। তখন ওনার বন্ধু ওনাকে বলে যে আরে ভাই, একটু সামনে গেলেই মাছ পাচ্ছি এতগুলো, তাহলে এগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে আসার দরকার আছে, চল না যাই। তখন অনেক রকমের কৌতূহলী বাহানা এবং জোরাজুরিতে আমার চাচা রাজি হয়ে পড়েন, বলেন যে তাহলে চলো যাই। তো ওখানে যখন পানিতে নামলেন তখন চাচার কোমর সমান পর্যন্ত পানিতে ডুবে গিয়েছে। তখন চাচা বলছেন যে পানি তো ভাই খুব বেশি, দেখ। বলে যে আরে কোমর সমান পানি, আয়। তো তারা হাঁটছিলেন, কোমর সমান পানিতে হাঁটতে হাঁটতে সেই ছোট গর্তটাতে তারা গিয়ে পৌঁছায়। গর্তের পাশে আইল বাঁধা ছিল, সেই আইলের ভেতরে একটি ছোট গর্তের ভেতরে পানি ছিল। সেই পানির ভেতরে যখন তারা উঠে দাঁড়ায় সেই মানে আইলের উপরে উঠে দাঁড়িয়ে তারা দেখতে পারে সেখানে অনেক প্রচুর পরিমাণে মাছের সমাগম। কিছু কিছু মাছ লাফিয়ে লাফিয়ে পাড়ে উঠে পড়ছে, কিছু কিছু মাছ লাফিয়ে গর্ত থেকে বেরিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মাছ বাহির থেকে লাফিয়ে গর্তের ভিতরে আসছে। গর্তটা ছিল বেশ এই 20 থেকে 25 ফিট গোলাকৃতি গর্ত ছিল। তো এরকম অবস্থা দেখে আমার চাচার মাথার
হুঁশ চলে যায়। তিনি তখন কিভাবে মাছগুলোকে মারবেন সেই চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়েন। ওনার বন্ধুকে তখন বলে যে, আরে ভাই তাড়াতাড়ি লাম, দেখ কত রকমের মাছ, তাড়াতাড়ি মারতে হবে। তো চাচা এই কথা বলার পর তিনি দেখতে পারেন যে ওনার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো নাড়া শব্দ করছে না, কোনো সাড়া শব্দ করছে না। তো চাচা বলেন যে, কী ব্যাপার, আয় মাছ মারি। বলে যে, আগে তুমি নামো, তারপর আমি নামি। তো চাচা বলেন, আচ্ছা ঠিক আছে আমি নামছি। এই কথা বলেই চাচা কোষটা হাতের থেকে মাটিতে রেখে দেয়, কেননা মাছ এখানে এত পরিমাণে বেড়েছে এগুলোকে হাতে ধরা সম্ভব। তাই উনি হাতে ধরার জন্যই কোষটাকে উপরে রেখে তিনি পানিতে নেমে পড়লেন। পানিতে নামার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন ওনার গলা অবধি পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সাইডেই। এত পানি থাকবে এখানে তিনি অনুমান করতে পারেননি, এবং তিনি তৎক্ষণাৎ লাফিয়ে ওঠার চেষ্টা করে। লাফিয়ে যখন তিনি পাগারের উপর থেকে উঠে পড়েন তখনই দেখতে পারেন ওনার সঙ্গে যে বন্ধুটা আসছিল সেই বন্ধুটা এখন আর এই গর্তের পাড়ে দাঁড়িয়ে নেই। কিরে, বন্ধু কোথায় গেল? বন্ধুকে আশপাশে খোঁজাখুঁজি করছেন। এই 10 সেকেন্ডের ভেতরে তো বন্ধুর এত দূর চলে যাওয়ার মতো কথা নয় যেখানে আমার দৃষ্টি যাবে না। তো উনি লাইট দিয়েও খুঁজছিলেন পানির আশপাশে, কিন্তু কোথাও ওনার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন চাচা পড়লেন এক মহা মুসিবতে। এই বিলের মধ্যবর্তী স্থানে এসে তিনি একা হয়ে গেলেন, আর ওনার সঙ্গে যে বন্ধুটা আসছে সেই বন্ধুটা এখন আর পাওয়া যাচ্ছে না। তখন চাচা বুঝতে পারেন যে ওনার সঙ্গে হয়তো কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে চলেছে। কিন্তু এদিকে তিনি পেছনে তাকিয়ে দেখতে পারছেন যে মাছের সীমা নেই। এতটা মাছ বেড়ে গিয়েছে যে মাছগুলোকে দেখলে শুধু ওনার লোভ জন্মায়। এমনকি কোনো মানুষও যদি মাছগুলোকে দেখতো তাহলে তারও এরকম লোভ জন্মাতো। তো চাচা করলেন কি যে এই মাছগুলোকে দেখে উনি ধরার জন্য আবারও চেষ্টা চালানো যান। যে উনি ভাবলেন বন্ধু যেখানে সেখানে যাক, সেটা দেখে আমার লাভ নেই, কিছু মাছ ধরে নিই তারপর বাড়ি চলে যাব। তো এইটা ভেবে তিনি ওই গর্তের পাড়ে দাঁড়িয়েছিলেন, আর সেই গর্তের পাড়ে বড় বড় কয়েকটা মাগুর মাছ লাফাতে লাফাতে গর্তের পাড়ে উঠে পড়ে। আর সেই মাগুর মাছগুলোকে আমার চাচা খুব শক্ত করে ধরে। গর্তের পাড়ে তো শুকনো ছিল, তো শুকনো থেকে মাগুর মাছগুলোকে ধরতে খুব বেশি একটা কষ্ট হয়নি, তিনি ধরে ফেলেন। আর ধরে ওনার ব্যাগের ভিতরে সব কটা মাগুর মাছকে তিনি রাখেন। মাগুর মাছ প্রায় 7টা কি 8টা তিনি এখানে ধরেছেন। আর যতগুলো কই মাছ ছিল, শিং মাছ, সেগুলো তিনি ধরেননি, কারণ সেগুলোকে ধরার মতো তো ওনার সময় ছিল না। 7-8টা মাগুর ধরতেই ওনার ব্যাগটা পরিপূর্ণ হয়ে ভরে গিয়েছে, এত বড় বড় মাগুর ছিল। উনি ভাবলেন এখন বাড়ি চলে যাবেন। উনি বাড়ি চলে যাওয়ার জন্য ওনার হাতে কোষটা আবারও নেন এবং সেই ব্যাগটাকে ওনার কাঁধে করে ঝুলিয়ে নেন, কেননা ওখানে পানি বেশি ছিল, কম সময় পানি দিয়ে হেঁটে যেতে হবে। আর সেই মাগুর মাছগুলো এত লাফালাফি করছে ব্যাগের ভিতরে, যেটা উনি সামলানোর মতো ছিল না। তো উনি ওই পুকুর, ওই যে গর্তের পাড় থেকে তিনি নামলেন এবং নামতে নামতে ভাবছেন যে কালকে তিনি ওনার বাড়ি থেকে অনেক মানুষকে নিয়ে আসবেন এবং সেই মাছগুলোকে তিনি মারবেন। এইটা ভাবতে ভাবতে তিনি যখনই সেই গর্ত থেকে নেমে কোমর পানি থেকে তিনি হাঁটা শুরু করলেন বাড়িতে আসার উদ্দেশ্যে, তো তখনই ওনার অনুভূতি হলো ওনার যে ব্যাগের ভেতরে মাছগুলো রাখা হয়েছে সেই মাছগুলো থেকে কীরকম একটি আওয়াজ ভেসে আসছে, এবং সেগুলো কোন রকমের কথা ছিল। কথাগুলো এমন ছিল যে, নুরুল আমিন দাঁড়াও, নুরুল আমিন যেও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমার অনেক ভালো হবে, এখানে দাঁড়াও। এরকম শব্দ শুনতে পেয়ে চাচার পুরো শরীর সেই কোমর পানিতে থেকেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। আর ঠিক তখনই গর্ত থেকে বেশি দূরে না যাওয়াতে তিনি গর্তে আবার লাফিয়ে উঠে পড়েন এবং কাঁধে থেকে সেই মাছের ব্যাগটাকে তিনি রেখে দেন মাটিতে, এবং ব্যাগটা তিনি খুলে দেখার চেষ্টা করছিলেন যে ব্যাগের ভিতরে কি অন্য কোনো অস্বাভাবিক জিনিস কি তিনি নিয়েছেন কিনা। দেখতে পাচ্ছেন যে না, তো
ব্যাগের ভিতরে কোনো অস্বাভাবিক জিনিস নেই, তবে এখানে 7টা কি 8টা মাগুর মাছ এখানে অবস্থিত আছে, আর কিছুই নেই। তখন চাচা ওনার মনের ভুল ভাবলেন এবং ঠিক তখনও ওনার বন্ধুটাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই গর্তের মধ্যে লাইট দিয়ে দেখছেন, কিন্তু গর্তের মধ্যেও ওনার বন্ধুকে আর পাওয়া যাচ্ছে না। তখন ভাবলেন হয়তো এটা কোনো বন্ধু নয়, অন্য কিছু হবে। তিনি এইটা ভেবে তৎক্ষণাৎ আবারও পানিতে নেমে পড়লেন এবং পানিতে নেমে হাঁটা শুরু করেন। উনি তখন কোনো রকমের সংকোচ এবং কে ডাকলো কে না ডাকলো সেইটা আর না ভেবেই তিনি হাঁটা শুরু করে দেন। যদিও উনি শুনতে পেরেছেন যে ওনাকে আবারও সেই আগের মতো কেউ একজন ফিস ফিস করে ডাকছে, তিনি এটাকে আর পাত্তা দেননি। পাত্তা না দিয়ে তিনি জোর কমে হাঁটা শুরু করেন। মাগুর মাছের ব্যাগটা ওনার কাঁধে ঝুলানো এবং হাতে কোচ আর এক হাতে লাইট নিয়ে তিনি চলে যাচ্ছেন খুব জোর গতিতে। উনি যখন ওই গর্ত থেকে পানিতে নামেন, পানিতে নেমে তারপর খালের মুখে এসে পৌঁছায়। এখানে বেশ 1.5 কি 2 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে উনি খালের মুখে এসে এই ব্যাগটাকে গলা থেকে আবার নামান। তখন গলাতে ওনার দাগ হয়ে গিয়েছে অনেক ওজন থাকার কারণে। আর পাটা ধুয়ে নেন সেই খালের পানিতে। ধোয়ার পর যখন তিনি আবারও ব্যাগটাকে হাতে নেন আবারও বাড়িতে আসার উদ্দেশ্যে, তখনই তিনি শুনতে পান ওনার বন্ধু সেই গর্ত থেকে ডেকে উঠল, নুরুল আমিন, দাঁড়াও, আমাকে নিয়ে যাও। এক ডাকে তিনি আবার দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে তিনি বলছেন যে, কিরে তুই এখনো এখানে? আয়, বাড়ি যাবি না? আর তুই এতক্ষণ কই ছিলি? তুই তো আমাকে ভয় পেয়ে দিচ্ছিলি, এতক্ষণ কোথায় ছিলি তুই? বলে যে, আরে ভাই আমার মাথাটা ঘুরে গিয়েছিল, আমি তো পাশেই পড়েছিলাম, তাড়াতাড়ি আয়, আমাকে নিয়ে যা। তখন চাচা বলে যে, তুই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি আর আমি দেখিনি, কোন পাশে পড়েছিলি? বলে যে, ওই যে অপর পাশে। তখন বলে যে, এটা হলে তো হতেও পারে, কেননা আমি তো অন্য পাশে তাকাইনি। তখন চাচা ওনার বন্ধুকে নিয়ে আসার জন্য তিনি আবারও সেই ব্যাগটাকে খালের মুখে রেখেই তিনি রওনা দেন ওই গর্তের দিকে আবারও। তখন এই 1-2 মিনিটের রাস্তা দূরবর্তী স্থানের মধ্যে যতটুকু ডাকাডাকি করে আর কি কথাবার্তা বলা যায়, ঠিক ততটুকু ডাকাডাকি করে তারা কথাবার্তা বলছিলেন। তো কথা বলতে বলতে তারা যখন একে অপরের সংঘর্ষের দিকে এগিয়ে মিলিত হচ্ছিলেন, মানে এখন আর 3-4 ফিট জায়গা বাকি, এখনই চাচা গিয়ে সেই গর্তের পাড়ে উঠবেন। সেই গর্তের পাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পারলেন যে গর্তের ভেতরে তিনি একটু আগে দেখতে পারছিলেন যে মাছের সীমা নেই, সেখানে এখন একটা মাছও নেই। মাছগুলো কোথায় গেল জিজ্ঞেস করলেন ওনার বন্ধুকে। বলে যে, মাছ কোথায় গেল আমি তো বলতে পারলাম না, চলো এখন আমরা বাড়ি চলে যাই। তো বলে যে, আচ্ছা ঠিক আছে চলো, আমার মাছ 7-8টা কি মাগুর মেরেছিলাম, সেই মাছগুলো ওখানে রেখে আসছি। এই কথা বলে তারা দুইজন পানিতে নামে। পানিতে নামার সঙ্গে সঙ্গেই চাচা কথা বলছিলেন 10-15 সেকেন্ড। এরপরেই তিনি দেখতে পারেন যে ওনার সঙ্গে বন্ধুটা কোনো কথা বলছে না, যেটা ওনার পেছনে ছিল। সেই বন্ধুটাকে তিনি কথা বলতে না দেখে উনি এক অবাক হলেন এবং পিছনে তাকালেন। পিছনে তাকিয়ে তিনি দেখতে পারেন যে ওনার বন্ধুটা আর নেই। বন্ধুকে দেখতে না পেয়ে আবার 3-4টা ডাক দিলেন, কিন্তু বন্ধু কোনো রকম শব্দ করলো না। তখন তিনি আবারও হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। তিনি তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা তার কোনো বন্ধু নয়, এটা আসলে তিনি প্রথমে যেটা ভেবেছিলেন ঠিক সেটাই, কোনো অবয়ব বা কোনো পিশাচ হবে। তখন চাচা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চাচার পা এত জোরে আটকে গেল যেটা উনি ছোটাতে পারছেন না। উনি তখন ওনার পাকে ছুটানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু পাকে ছুটানোর মতো কোনো শক্তি তিনি পাচ্ছেন না। এদিকে হাতের যে লাইট ছিল, সেই লাইটটা শুধু হাতে ছিল, আর কোচ ছিল, আর কোচ আর মাছ তো উনি পাড়ি রেখে চলে আসছিলেন। আর লাইট হাতে নিয়ে তিনি জোরাজুরি করছিলেন সেই পাটাকে ছুটানোর জন্য। এই কমসমান পানির মধ্যে পা ছুটানো একটা বেহাল দায় হয়ে পড়ে। তো
তো পা চুলাতে না পেরে তিনি এখানে বেশ কৌতূহলবশত চিৎকার শুরু করে দেন। আর ঠিক তখনই দেখতে পারেন যে ওই পাশ থেকে এক লাইটের আলো আসছে, যে লাইটের আলোটা মনে হচ্ছে চাচার দিকে এগিয়ে আসছে খুব দূরবর্তী স্থানে। আর চাচা তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে যে কেউ থাকলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন এই লাইটওয়ালা নৌকার যে লোকটা ছিল সেই লোকটা চাচার নিকট এগিয়ে আসছে। তো চাচা দেখেই বুঝতে পারছিলেন যে রাত্রিবেলা, যে রাতের শেষ প্রহরে যখন ফজরের আগে কিছু সংখ্যক লোক এই বিলে বের হয়, কারেন্টের নামক একটি জাল আছে, যে জালটা মানুষ পানিতে পাতে তো সকালবেলা এসে তুলে আর বাজারে নিয়ে যায়। তো বাজারে নিয়ে যাওয়ার জন্য তারা ফজরের আগে এখানে আসতে হয়, আর ফজরের আগে মাছগুলো তুলেই কিন্তু তারা বাড়িতে নিয়ে যায় আর সেখান থেকে বাজারে। তো চাচা দেখে বুঝতে পারছেন যে হয়তো এখন ফজরের আজান দেবে। তিনি তখন অনুমানও করতে পারছেন না যে এখন কি ফজরের টাইম নাকি রাত 8টা বাজে। তো রাত 8টা বাজলে এখানে অনেক মানুষ থাকার কথা, কিন্তু এখানে অনেক মানুষও নেই। তো চাচা এই লোকটাকে দেখে আরও ক্রমাগত জোর কমে চিৎকার করতে থাকেন। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে ওনার কমর সমান পানি থেকে ওনার পুরো শরীরটা গলা অবধি ডুবে গিয়েছে পানির নিচে। এখন শুধু মুখ আর নাকটুকু বেশে আছে। এখন মনে হয় সব কিছু শেষ, উনি হয়তো আর বাঁচবেন না। ওনার এমন একটি অনুভূতি ফিল হলো। ঠিক তখনই ফজরের আজান পড়ল, উনি শুনতে পান নিজ কানে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে উনি নিঃশব্দ কণ্ঠস্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন একটি অবস্থার মতো তিনি একটি বাহানা, একটি আকুতি করেন। আর ঠিক তখনই উনি অনুভূতি করতে পারেন যে ওনার তলা থেকে যে টান দিয়েছিল যে লোকটা আর কি, যে শক্তিটা ওনাকে টান দিয়েছিল, অদৃশ্য শক্তিটা, সেই টানটুকু এখন আর নেই, এটা এখন চলে গিয়েছে। এখন মনে হচ্ছে যদি পাটাকে উঠানোর চেষ্টা করা যায় তাহলে পাটা এখন উঠে আসবে, কিন্তু কোমর অবধি মাটির নিচে চলে গিয়েছে। মানে এটা লুদ নরম মাটি, সেই মাটির নিচে চলে গিয়েছে। এখন এখান থেকে তিনি কীভাবে বের করবেন? আর ঠিক তখনই সেই নৌকাওয়ালা লোকটাও চাচার সামনে এসে হাজির। এসে মুখটা দেখেই চিনতে পারলেন যে ওনার এক বন্ধু নুরুল আমিন। দেখতে পেয়ে বললেন যে নুরুল আমিন, তুমি এখানে কেন? তখন তিনি কোনো কথা বলতে পারছেন না। উনি কোনো রকমের আর কথা জিজ্ঞেস না করে নৌকাটাকে ওনার কাছে নেন এবং ওনার তো শুধু মাথাটা বেরিয়েছিল পানির উপরে, মাথার যে তলার মানে মুখের তলে যে একটা বাস থাকে সেখানে ধরে তিনি টানতে শুরু করলেন এবং অনেকক্ষণ টানাটানি করার পর ওনাকে তোলা হয়। যদি উনি পুলিশ ছিলেন, ওনার শরীরটা ছিল খুব বিশাল আকৃতির, তো ওনাকে খুব কষ্ট করে সেই লোকটা তোলার পর চাচাকে নৌকাতে বসায়। চাচা নিজের শক্তিতে উঠে কিছুটা ওঠার পর চাচাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এখানে কেন? আর এত রাতে তুমি এখানে ডুবে আছো কেন? ফজরের আজান দিচ্ছে, এত রাত করে কেউ কি মাছ মারতে বের হয়? তখন চাচা কিছু বলতে পারছে না। তখন চাচাকে খাল পাড়ের নিকট নিয়ে আসে, এসে ওনাকে নামিয়ে বলে যে কি হয়েছে তোমার সঙ্গে? তখন চাচা সব ঘটনা খুলে বলে। তখন সেই লোকটা বলে, যাক নুরুল আমিন, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছ, তোমার একটুর জন্য মৃত্যু হতে পারতো। এই বিলে বছরে বছরে এক দুটা মানুষ এর মৃত্যু হয়ই যে কোনো উপায়ে, আজকে হয়তো তোমার মৃত্যুটা হয়ে যেত। যাক, তুমি আজকে বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে এসো না। তখন আমার চাচা বলেন, ঠিক আছে, আমার এই ব্যাগের ভিতরে হয়তো মাছ আছে, দেখো 7-8টা মাগুর হবে। তখন সেই লোকটা বলে, কি 7-8টা মাগুর মেরেছো? তখন লোকটা অবিশ্বাস্য মনে হলো, কারণ এই বিলের মধ্যে এখন এরকম মাছ না থাকার কথা। তো গিয়ে দেখতে পারে যে ব্যাগের ভিতরে 7-8টা মাটির চাকা, যে মাটির চাকাগুলো ব্যাগের ভিতরে রাখা ছিল, আর কোনো রকম মাছ নেই। তো উনি গিয়ে দেখতে পেয়ে হাসলেন এবং হেসে বললেন যে নুরুল আমিন, তোমার ব্যাগে তো মাটির চাকা রাখা বড় বড়, এগুলো তো মাগুর নয়। তোমার সঙ্গে না জানি কী ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তখন চাচাও এসে দেখতে পারে যে একই ঘটনা, যে মাটির চাকা।
তখন তিনি এটাকে পরীক্ষা করার জন্য সেই মাটির চাকাকেই তিনি ব্যাগে করে বাড়িতে নিয়ে চলে আসেন। বাড়িতে আসার পর দেখতে পারেন যে ওনার স্ত্রী তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ওনাকে দেখতে না পেয়ে। এত রাতে কোথায় বেরিয়ে গেল। তো ওনাকে দেখতে পেয়ে দেখলেন যে ওনার পুরো শরীরটা কাদাযুক্ত হয়ে আছে, মানে কাদায় পরিপূর্ণ পুরো শরীর, আর ওনার হাতে একটি ভারী ব্যাগ। তখন দেখতে পারে যে ব্যাগের ভিতরে মাটির চাকা আর ওনার শরীরটা কাদায় ভরা। জিজ্ঞেস করলে তো উনি চিৎকার করে সবাইকে ঘর থেকে বের করিয়ে তারপর সব ঘটনা সবাইকে একসঙ্গে খুলে বলে। তারপর এই মাটির চাকাগুলোকে একটি ভালো কবিরাজকে দেখানো হয়। তখন কবিরাজ বলে যে এগুলো হয়তো তোমাকে চোখের দান্দা দেখিয়ে কোনো পিশাচ তোমাকে মারার চেষ্টা করেছিল, আর এই মাটির চাকাগুলো মাটির চাকাই ছিল, এগুলো কোনো মাছ ছিল না, তোমার চোখে ভুল দেখেছিলে, এগুলোকে মাগুর মাছ ভেবে এগুলোকে ধরেছিলে। তো যাই হোক, তুমি খুব জোর বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে যেও না। তখন আমার চাচা সেই বন্ধুটাকে খোঁজ নিলেন যে বন্ধুটা এখন কোথায়। তো সেই রাতে নাকি বন্ধু সেদিনই তার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল, মানে তার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিল সেই বিকেলবেলা তিনি চলে গিয়েছিলেন। তো এই যে ঘটনাটা তারপর ওনার বন্ধুকে খুলে বলে, ওনার বন্ধু তখন খুব ভয় পায়। তো এর পরবর্তীতে উনি আর মাছ মারা নেশাটা খুব কমে যায়, উনি মাছ মারতে খুব কম যায়। কিন্তু এখন ইদানিং দেখা যায় উনি আবারও মাছ মারতে যান। তো ওনার সঙ্গে এরকম ঘটনা না ঘটুক, সেটাই ভালো হয়। উনি এখন রিটায়ার্ডে আসছেন, আর মাছ মারা নেশাটা ওনার অনেক প্রবণতা। তো লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের এপিসোডের 2টি ঘটনা। আশা করি 2টি ঘটনা আপনাদের ক্রমান্বয়ে খুব খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন। আর ঘটনাগুলো একদম সত্য ঘটনা, আর আমাদের ভীতিগত ইউটিউব চ্যানেলে আমরা সত্য নির্ভর ঘটনাগুলো যেগুলো মানুষের সঙ্গে ঘটে যায় সেই ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর আপনাদের জন্য আমাদের একটু চেষ্টা, আপনাদের সাপোর্ট আর আমাদের প্রচেষ্টা। তাই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনারা কে কোন জায়গা থেকে শুনছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিসেনার্স, কালকে একটি নতুন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো, আর আশা করি কালকের ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।